আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা অনেকটা এককেন্দ্রিক ছিল। কিন্তু এখন সেখানে এসে জড়ো হয়েছে চীন, রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ। চীন, রাশিয়া বলছে, যারা পরপর জানেন ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরে পুতিন ওখানে গিয়েছেন, বিশ্বে একক আধিপত্য শেষ হওয়া উচিত। সোভিয়েত ইউনিয়নের জায়গাটা এখন অনেকটাই দখল করে নিয়েছে চায়না। আগে চায়নাও ছিল, কবির ভাই যেটা বললো, চায়নাও ছিল সোভিয়েত ব্লকের ঠিক না, সোশ্যালিস্ট ব্লকের দেশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল ওয়ার্সো প্যাক্টের মাধ্যমে সবচেয়ে বড় শক্তি। আমেরিকার আধিপত্যটা কিন্তু নষ্ট হচ্ছে বিশ্বে, কারণ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমেরিকা স্পেশালি চায়না কিংবা অন্য অনেক দেশের সাথে পেরে উঠতে পারছে না। আমেরিকার পররাষ্ট্র নীতিতে কি ধরনের পরিবর্তনগুলো চোখে পড়ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের? ডক্টর কবির হাসান, একটু আপনার কাছে শুনি যে এটি স্বাভাবিক নাকি এটি ডোনাল্ড ট্রাম্প বলে এটি হতেই পারে, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে, পররাষ্ট্র নীতিতে কেন হবে না? আপনার বিশ্লেষণটা কি? না, দেখুন, আমেরিকাতে যা হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে ইউনিপোলার ওয়ার সৃষ্টি হয়েছিল, এখন এটার বিরুদ্ধে অনেকেই জোরদার হচ্ছে। আপনি তো জানেন যে সোভিয়েত ইউনিয়ন চায়না কাছাকাছি, যদিও ওরা একটা সময় আদর্শিকভাবে ডিফারেন্ট ছিল, যদিও একই গোত্রের বামপন্থী। এখন বিশ্ব রাজনীতি একমুখী নয়, একটা বহুমুখী হচ্ছে। আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব ব্যবস্থা অনেকটা এককেন্দ্রিক ছিল, কিন্তু এখন সেখানে এসে জড়ো হয়েছে চীন, রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ। এবং সবাই নিজের অবস্থানকে থেকে ব্যাপারটাকে দেখছে। তাই বিশ্ব রাজনীতি এখন অনেক বেশি জটিল। যুক্তরাষ্ট্র স্টিল ভেরি পাওয়ারফুল, কিন্তু তার কূটনীতি আগের মতো স্থির নয়। যে ডেটাগুলো আপনি দিলেন সেটাই বলছে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অর্থনীতি, প্রযুক্তি এবং ডলারের সক্ষমতা এখনো বিশাল। কিন্তু ট্রাম্প প্রশাসন অধীনে কূটনীতি অনেক বেশি ব্যক্তি নির্ভর হয়ে পড়েছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নির্ভর বেসিস হয়ে পড়েছে। এতে মিত্র দেশ ও প্রতিদ্বন্দ্বী দেশ উভয় অনিশ্চয়তা পড়েছে, কারণ ওরা ঠিক বুঝতে পারে না কূটনৈতিক মেসেজটা কি। কূটনীতি শুধু প্রেসিডেন্ট বা ব্যক্তিগত দূতের মাধ্যমে চালানো যায় না, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প করছেন। একটি দেশের পররাষ্ট্রনীতি চালাতে অভিজ্ঞ রাষ্ট্রদূত, পেশাদার কূটনীতিক, গবেষণা, ভাষা জ্ঞান সে দেশে আছেন। আঞ্চলিক অভিজ্ঞতার ধারাবাহিকতা দরকার। প্রতিষ্ঠান যদি দুর্বল হয়ে পড়ে, ভুল বোঝাবুঝি বাড়ে, আর ভুল বোঝাবুঝি কখনো কখনো সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। চীন, রাশিয়া বলছে, যারা পরপর জানেন ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পরে পুতিন ওখানে গিয়েছেন, বিশ্বে একক আধিপত্য শেষ হওয়া উচিত। আন্তর্জাতিক ব্যবস্থা আরো বহুমুখী হওয়া দরকার। শুধু একটি দেশ বা একটি জোট বিশ্ব চালাবে, এটা গ্রহণযোগ্য নয়। এটা যদি অনেক দেশের কাছে আকর্ষণীয়, কারণ অনেক দেশ পশ্চিম আধিপত্য, নিষেধাজ্ঞা ও দ্বিমুখী নীতিতে ক্লান্ত। অনেক ধন্যবাদ আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আমরা একটু প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে শুনি। সেটি হলো, বলা হচ্ছে আমেরিকা একটা সময় সফট পাওয়ার, অর্থাৎ সংস্কৃতি, আদর্শ, উদারতা এইসব দিয়ে পুরো বিশ্বকে শাসন করার চেষ্টা করতো কিংবা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। এখন বলা হচ্ছে সেই সফট পাওয়ারের যুগটা শেষ হয়ে গিয়ে আমেরিকা এখন হার্ড পাওয়ার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক শক্তি, সেটি দিয়ে বিশ্বের মধ্যে নিজেদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করছে কিংবা নিজেদের দাপটটা দেখানোর চেষ্টা করছে। সফট পাওয়ারের যুগ কি শেষ হয়ে গেল, নাকি এটি শুধুমাত্র ট্রাম্প প্রশাসনের এরার জন্যই আপনি মনে করছেন সীমাবদ্ধ থাকছে? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে টিভিএন এর দর্শক শ্রোতাদেরকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। ডেফিনেটলি যে কথাটা বললেন যে সফট পাওয়ারের যুগ এখন কোথায় রয়েছে, তার আগে কবির ভাই যে ব্যাপারটা নিয়ে কথা বললো সেটা একটু আমি টাচ করে আসি। যে পৃথিবীতে এক রৈখিক কিংবা এক কেন্দ্রিক যে মনোপলি ছিল, মানে আধিপত্য ছিল দুনিয়াতে, ইউনিপোলার ওয়ার্ল্ড, সেটা টোটালি সবসময় ছিল এটা আমি মনে করি না। কারণ এটা বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের সাথে যে কোল্ড ওয়ার ছিল, যেটা তিনি উল্লেখ করেছেন, সেখানে একটা পোলারাইজেশন আগেও ছিল, তার বাইরে গিয়েও কিন্তু নন অ্যালাইন মুভমেন্ট ছিল দুনিয়াতে একটা। সেই অর্থে তিনটা আলাদা মেরু ছিল। তারপর ইদানিং কালে, মানে 90-এর দশকের পরে, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে এটা অনেকটা ইউনিপোলার ওয়ার্ল্ডে রূপ নিয়েছিল, তাই না? তো এখন আবার কিছু সময় যাওয়ার পরে, 20-30 বছর যাওয়ার পরে নতুন করে অর্গানাইজ হচ্ছে বিশ্বের পাওয়ার, বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের যে শক্তিমত্তা, তাতে করে সোভিয়েত ইউনিয়নের জায়গাটা এখন অনেকটাই দখল করে নিয়েছে চায়না।
আগে চায়নাও ছিল, কবির ভাই যেটা বললো, চায়নাও ছিল সোভিয়েত ব্লকের ঠিক না, সোশ্যালিস্ট ব্লকের দেশ ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল ওয়ার্সো প্যাক্টের মাধ্যমে সবচেয়ে বড় শক্তি। কিন্তু এখন সোভিয়েত ইউনিয়ন হয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন তো নেই, রাশিয়া হয়ে গেছে এখন হচ্ছে একটা সহায়ক শক্তি চীনের জন্য। প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে শুনি, সেটি হলো আমেরিকা একাই 100, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে টেক্কা দেওয়ার জন্য একক কোনো দেশ কি উঠে আসছে, নাকি একটা জোট, যেটি বলা হচ্ছে, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামানও বলছিলেন, চায়নার নেতৃত্বে হয়তো ব্রিক্স কিংবা ব্রিক্সভুক্ত দেশগুলো, যদি আমরা বলি অন্যান্য যে জোটগুলো আছে, সেগুলো মিলে আমেরিকাকে টেক্কা দিতে পারবে, কোনটি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জুয়েল ভাই। আপনার মাধ্যমে দর্শকদের ঈদ মোবারক। কবির হাসান স্যার এবং খালেকুজ্জামান ভাইকেও শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনি যে প্রশ্নটা করলেন এটা আমি ডেফিনিটলি এগ্রি করছি। কবির স্যার এবং খালেকুজ্জামান ভাই যেটা বললেন এতক্ষণ ধরে, যে আমরা পৃথিবীতে আমেরিকার যেই একটা ইউনিপোলার আধিপত্য একটা ছিল দীর্ঘ বেশ কিছুদিন, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমরা যেটা দেখেছি, সেই একক আধিপত্যটাকে আমরা আমাদের চোখের সামনে দেখছি যে কিভাবে এটা আমেরিকা নিজেই ধ্বংস করছে। এটা অন্য কোনো পাল্টা জোট আমেরিকার এই আধিপত্যকে প্রশ্নের কিংবা হুমকির মুখোমুখি যতটা না করছে, আমেরিকার পররাষ্ট্রনীতি এবং অন্যান্য নীতির কারণেই এই অধঃপতনটা হচ্ছে। আমি সবসময় বলি এবং আমি আবারও আজকে এটা রিইটারেট করব যে অবশ্যই পৃথিবীর সামরিক বাজেটের দিক থেকে দেখতে গেলে, সামরিক সক্ষমতার দিক থেকে দেখতে গেলে আমেরিকার সামরিক সক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু পৃথিবীতে আমেরিকার যেই প্রভাব, এটা কিন্তু শুধুমাত্র সামরিক সক্ষমতার জন্য না। এটার কারণটা মূলত বিজ্ঞান, প্রযুক্তি এবং শিক্ষায় আমেরিকার যেই সুপিরিয়রিটি, এটার কারণে। এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যেই পলিসিগুলা, ইভেন আপনারা যদি দেখেন যে পলিসি ফ্লিপ-ফ্লপগুলা, এই গত কয়েকদিন আগে ইউএস সিআইএস এর যেই একটা অফিসিয়াল মেমো, যে গ্রিন কার্ডের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট কারা করবে, কোথা থেকে করবে, বাইরে থেকে গিয়ে তাদেরকে তাদের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে আহ, যেই কি বলা যায়, রোড ব্লকগুলা তৈরি করা, এটাতে সারা বিশ্ব থেকে মেধাবী বিজ্ঞানীরা, শিক্ষাবিদরা, তারা আমেরিকাতে আসতো এবং আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করতো এবং সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানে তাদের আধিপত্যটা এই কারণে কিন্তু প্রতিষ্ঠিত হতো। কিন্তু আমেরিকার যেই ইমিগ্রেশন পলিসিটা হয়ে গিয়েছে এবং আমেরিকা ফার্স্ট যেই ডোনাল্ড ট্রাম্পের কথিত পলিসি, যেটার মধ্যে অনেক রেস বেইট আছে, হোয়াইট সুপ্রিমেসির হিডেন সাটেল আপনার আবেদন রয়েছে। এই কারণে আমেরিকাতে কিন্তু সেই আগের মতো সারা বিশ্ব থেকে মেধার আকর্ষণটা কিন্তু অনেকটা ব্যাহত হবে এবং এই কারণ ইটসেলফ উইল হার্ট আমেরিকা। ব্রিক্স বলেন কিংবা অন্য যে কোনো বলয় বলেন, ব্রিক্স কিন্তু যে আবেদন তৈরি করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু মোটা দাগে কিন্তু তারা ফেল করেছে, সেই আবেদন কিন্তু তৈরি করতে পারেনি। কারণ ব্রিক্সের অন্তর্ভুক্ত বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমতের কারণে। কিন্তু তারপরও আমেরিকার আধিপত্যটা কিন্তু নষ্ট হচ্ছে বিশ্বে, কারণ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আমেরিকা, স্পেশালি চায়না কিংবা অন্য অনেক দেশের সাথে পেরে উঠতে পারছে না এবং তার ইন্টারনাল ইমিগ্রেশন পলিসি এবং অন্য পলিসির কারণে এটা আরো ভবিষ্যতে ব্যাহত হবে বলেই অনেকে আশঙ্কা করছেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আমেরিকাকে সারা বিশ্বের লোকজন ডেফিনেটলি বিভিন্ন দেশে আমেরিকার অন্যায় যুদ্ধ রয়েছে, ইরাক এবং আফগানিস্তান সহ বিভিন্ন জায়গায় আমেরিকা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এই 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 মোটা কয়েকটা ঘটনা বাদ দিলে সারা বিশ্বে আমেরিকাকে কিন্তু
একটা মোরাল হাই গ্রাউন্ড নিয়ে অপারেট করতে দেখা গিয়েছে। সেই মোরাল হাই গ্রাউন্ডটা কিন্তু এখন প্রশ্নের সম্মুখীন।